না, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট। সো it's really a huge achievement. That's not only because of my name, but I think for any cricketer, for any nation, it's a proud moment. So obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। তো দ্যাট মিনস আমার উপর রেসপন্সিবিলিটিটা অন্যরকম বেশি, তো সেটা চেষ্টা করব। আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি, ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে। আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি, যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ। না, 100 ইটস হিউজ নাম্বার। তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি। তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি। আর to be honest, I really thanks again to BCB. What they planned that morning, it really feels great, and I really feel honored on that yesterday especially. So আমি মনে করি যে অ্যাটলিস্ট যেটা আমি আবারও বলি যে শুধু আমি না, আমি মনে করি এই যে রিকগনিশনগুলো যদি থাকে, আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে, তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে। অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশে অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ, তারাও 100 টেস্ট খেলতে পারে, বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি। তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে, যে সম্মানটা আমাকে দিয়েছে, আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার্ড অ্যাবাউট দ্যাট। থ্রু দ্য ক্যারিয়ার আপনার অনেক সবকিছু ছিল, বাট রোমাঞ্চকর অনেক ঘটনাই ঘটেছে। সবচেয়ে ভালো সময় আপনি কোন সময় ফেস করতে পেরেছেন, মানে আপনার ক্যারিয়ারের ক্রিকেটীয় ক্যারিয়ারের মধ্যে? শুধু টেস্টে না, না অল ওভার যদি বলেন, আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন একটা যে কোনো ফরম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে, আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন, ইটস নট লাইক দ্যাট। বাট the way I improve each and every day, and the way I improve each and every year, that's the আমি বলবো যে highlight in my career. So still I am trying to learn, because last 20 years I haven't batted for a whole day, and 99 I never not out. So that's one of my new experience, so which is I really enjoyed, to be honest. এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি 20 বছর পরেও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন। তো হুইচ ইজ আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইমপ্রুভ করা যায়, এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্ট। আপনার কি পরিকল্পনা ছিল মানে ম্যাচে পারফর্ম করার, ক্রিকেটীয় যে কি পরিকল্পনা ছিল এবং কি এক্সপেকটেশন ছিল নিজের কাছে, সো ফার সেই এক্সপেকটেশন কতটুকু ফুলফিল? আমি এক্সপেকটেশন যদি বলেন, আসলে প্রত্যেকটা ম্যাচে আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট এফোর্টটা দিতে পারি, এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি। আর গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হার্ডলে, যে 100 ম্যাচ হোক আর আমার বা যে কারো যে কোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানির ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি, এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। তো ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার আই স্কোর অর নট, বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি, এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে, সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ স্যাক্রিফাইসের কথা বলতে নেই, বাট তারপর স্টিল ভেরি স্পেশাল ডে ফর ইউ অ্যান্ড অ্যাজ এ নেশন, আমাদের জন্য। এই লম্বা জার্নিতে আপনার বিগেস্ট স্যাক্রিফাইস কি ছিল? এটা হতে পারে ওয়ার্কের দিকে কথা, আমরা সবাই কমিশন অফিস জানি, আপনি ধরে জানেন, মানে কোন স্যাক্রিফাইসটাকে বিনিময়ে আপনি আজকে আসতে পেরেছেন? আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ, টু বি অনেস্ট। কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে, এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা, বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে, সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। তো
এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না, কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো। তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোট বাচ্চারা সারা রাত ঘুমায় না, বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট টু বি অনেস্ট। কারণ সেই ম্যাক্সিমাম সময় না, পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল। হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না, তো এটারও একটা কমপ্লেন আছে, বাট টু বি অনেস্ট সেদিক থেকে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট। কারণ এটা একটা হিউজ পার্ট, যদিও অলমোস্ট আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার। আপনি বলছেন যে 99 রানে নট আউট থাকার এক্সপেরিয়েন্স তাই কখনো হয়। ওই সময়টার কথা কি বলেন? আপনি ক্রিকেটে যখন হবে কি হবে না, আপনি একটা কুইক সিঙ্গেল দিলেন, তারপর মানে শেষ পর্যন্ত আরেকটা ওভার হবে কি হবে না, এখানে একটা উত্তেজনা ছিল। আজকে সকালের ফার্স্ট ওভারটা আপনার জন্য খুবই বিস্তৃতি ছিল, একটা মানে বড় অ্যাপিল হলো, তারপরে তার মানে কাজে ধীরে ধীরে একটু জন্য আপনার ব্যাট শুরু করলো। এই কাল বিকেল থেকে আজকে সকাল করবে সেই আগের ওই মুহূর্তগুলো ওই জার্নিটার কথা বলতে যে ওই সময়টা কেমন ছিল? না, চেষ্টা তো করছিলাম যে গতকালকে যেন হয়ে যায়, কারণ স্বাভাবিক একটা যে কোনো মাইলস্টোন ইটস নট দ্যাট ইজি, বাট আসলে আরেকটা ওভার হলেও হতে পারতো, বাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও এখানে খেলতে আসছে, এটাও একটা ট্যাকটিক্যাল থিং। আমরা হয়তো ওই পাশে ফিল্ডিং করলে আমরাও ডেফিনেটলি এরকমই করার চেষ্টা করতাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমার আসলে 100 করার চাইতে আমার ইচ্ছা ছিল যে আমি যেন বড় একটা 100 করতে পারি। তো এটা নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি যে 1 রান না, আমার স্টিল মেবি আই ক্যান অ্যাড অ্যানাদার 60-70 মোর রানস ফর দ্য টিম অ্যান্ড মেক শিওর লিটন যতক্ষণ আছে ওকেও যেন 100 করার পর্যন্ত আমি থাকতে পারি। তো সেটাই আমার ছিল মোটিভেশন, তো সেদিক থেকে ট্রাই করার চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি হয়নি। বাট মিরাজ দে প্লেড রিয়েলি ওয়েল আফটার দ্যাট। যখন একজন খেলোয়াড় অভিষেক হয় তখন ওই সময় মিডিয়া একটু তাকে নিয়ে একটু লেখালেখি করে, তারপর সেটা চলে যায়। কিন্তু আপনি যখন প্রথম খেলতে যাচ্ছেন তখন আপনার অভিষেক টেস্টটা নিয়ে অনেক লেখালেখি করছে, আপনার টিমমেটে অনেকেই আপনাকে বিচার করছে, তাকে যে আমি টেস্টে ছিলাম আমার করে যেটা বিচার করতে হয়েছে। জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি যদি সেই মুহূর্তটা একটু ই করতেন অভিষেক টেস্টে সেই লর্ডসে যখন অভিষেক হয়, এবং সেই মুহূর্তে আপনার কোনো গোল ছিল কিনা যে ওয়ান্স এ টাইম আপনি 100 মিস করতে পারবেন? না, টু বি অনেস্ট আমি যদি সত্যি কথা বলি, কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে 100টা টেস্ট খেলবো, বাট এটা সত্যি। আমি এর আগেও সেভারাল টাইম বলেছি যে যদি 3টা ফর্মেটের মধ্যে কোনো একটা ফর্মেট বেছে নিতে বলেন যে টেস্ট ক্রিকেট, দ্যাটস মাই আলটিমেট গোল, এবং আমি যতদিন পারবো চেষ্টা করবো টেস্ট ক্রিকেটে যেন খেলে যেতে পারি, এবং সবার লাস্টে আমি টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই, যেটা আমি এর আগে বলেছি। আর টেস্ট ক্রিকেট খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রা ফিটনেস এবং এক্সট্রাভাবে ওইরকম করে পারফরমেন্স ঠিক রাখতে হবে। তো সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি, আর সবসময় প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বলেন বা ম্যাচ বাই ম্যাচ বলেন বাংলাদেশের হয়ে সেভাবে করে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। কারণ না, স্মৃতিচারণ বলতে দেখেন আমি আসলে ওই টেস্ট নিজেও জানতাম না যে আমি ওই টেস্ট খেলবো, টু বি অনেস্ট ফ্র্যাঙ্ক। কারণ আমি যখন আন্ডার-19 থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো, আমি তখন আন্ডার-19 অস্ট্রেলিয়ায় ছিলাম। তো আমাকে যখন বলা হলো যে আমি ইংল্যান্ডে যাব, ওখানে আমাদের পাইলট ভাই ছিলেন, তো ওখানে আমাদের 3টা প্র্যাকটিস ম্যাচ ছিল ওদের মানে কাউন্টি টিমের সাথে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি হয়তো 1টা বা 2টা খেলো, ওদের আমাদের মেইন কিপার যিনি আছে উনি যেন রেস্ট থাকে, হুইচ ইজ ফেয়ার এনাফ। কারণ 3টা প্র্যাকটিস ম্যাচ খেলা বা 2টা টেস্ট খেলবেন, এটা যে কোনো একজন হিউম্যান বিংয়ের জন্য অনেক বড় স্ট্রেচ। তো তারপর আমি 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর ভালো খেলে তারপর আমাকে বলে টেস্ট খেলাবে। তো হচ্ছে মানে আমি যদি মেন্টাল একটা প্রিপারেশন ওইরকম থাকে যে হ্যাঁ আমি গিয়ে যে কোনো সময় খেলতে পারি, হচ্ছে ডিফারেন্ট ইস্যু। বাট আমি মনে করি আমার তাকদির ওইভাবে লেখা ছিল এবং সেটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট নোট। 20 বছরে 100 টেস্ট অনেক আপস ডাউনস অনেক কিছুই ছিল। তারপরে যদি একটু চট করে সবচেয়ে টাফেস্ট মোমেন্ট পিক করেন আর সুইটেস্ট মেমোরি পিক করেন, কোন দুইটাকে করবেন? টাফেস্ট মোমেন্ট আর সুইটেস্ট? বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলাই টাফেস্ট মোমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি। আর বিং এ ব্যাটসম্যান যেখানে আমার আর কোনো সাইড নাই, তো এটা সবচেয়ে টাফেস্ট মোমেন্ট। এভরি ইনিংস ইজ সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো স্পেশাল। আর সুইট মোমেন্ট যদি বলেন, ডেফিনেটলি আমি মনে করি যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি, যেটা আমি বললাম যে আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায়। তো আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার চোখের সামনে অ্যাচিভ না করবে যে কেউ, আসলে তখন পুরো গ্রুপে ওই বিলিফটা থাকে না। তো এখন যেহেতু ওই 200 করার পর থেকে অ্যাটলিস্ট অন্যরাও বিলিভ করা শুরু করেছে যে হ্যাঁ উই ক্যান মেক সাম বিগ রানস। তো এবং আমি মনে করি যে এই 100 টেস্ট খেলার পর অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটে আরও অনেকেই ভাববে যে টেস্ট খেলা যেন, কারণ যে ব্যক্তিটা 100টা টেস্ট খেলবে অ্যাটলিস্ট ওই রকম যদি মেন্টালিটি থাকে, ওই রকম যদি স্কিল সেট থাকে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটে উপরে যাবে আমি আশা করি। আরো কত দূর যাওয়ার টার্গেট আপনার ভিতরে আছে, আর কতটা
আপাতত এরপরে তো মনে হয় 4 মাসের ব্রেক আছে, তারপরে পাকিস্তানের সাথে টেস্ট আছে, যদি থাকি ইনশাল্লাহ তারপরে খেলার ইচ্ছা আছে, এর বাইরে আর কোনো চিন্তা নাই। এই ম্যাচের আগের দিন অনেক কোচ বলছিলেন যে 150 টেস্ট খেলা ক্রিকেটারদের মতো ক্ষুধা আপনার মধ্যে। তো বাংলাদেশ যদি মানে বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পায় তো নিশ্চয়ই 20 বছর লাগতো না প্রায় 100 টেস্ট খেলতে। মানে আপনার এটা কি আসলে আর কয়টা টেস্ট খেলতে চান? মানে আপনার কাছে মনে হয় যে আপনার শরীর পারমিট করবে? মানে যদি বলেন। না, সোফার আমি বললাম তো যে সোফার আলহামদুলিল্লাহ আমি ফিটনেস ওয়াইজ বলেন বা স্কিল সেট অনুযায়ী বলেন, আই এম কোয়াইট হ্যাপি হোয়ার আই অ্যাম নাও। বাট অ্যাজ দ্য ডেজ মানে যা যাচ্ছে আমাকেও অবশ্যই ওরকম করে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং সেই জায়গাটা আমি জানি এবং ইনশাল্লাহ সেভাবে চেষ্টা করে যাব। আর যেটা বললাম যে বাংলাদেশ হয়ে প্রত্যেকটা টেস্ট খেলা আমার জন্য অনেক স্পেশাল, আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে। অভিনন্দন। থ্যাংক ইউ। গত কয়েকদিনে বা তারও আগে এটা বলা হয়েছে আপনার যারা ফার্স্ট ক্যাপ্টেন বা ফরমার যারা আপনার ফেলোজ আছে তারা অনেকেই মূল্যায়ন করেছেন, নানাভাবে আপনার প্রশংসা করেছেন, আপনার খেলা এবং মাঠের বাইরে সুশৃঙ্খল জীবনযাপন সব নিয়ে কথা বলেছেন। বাট হাউ ডু ইউ ইভালুয়েট ইয়োরসেলফ? আপনি মানে আমার মনে পড়ে না সহজে এই ধরনের মানে সম্মুখীন হন বা উত্তর দেন, একটু এলাবোরেট করবেন আপনার এই লং জার্নিটা আপনি কিভাবে নিজেকে মেনটেন করেছেন। এবং আপনি বলেছেন যে আপনার ইনিশিয়ালি একটা টার্গেট ছিল, বাট যদি একদমই কোনো টার্গেট না থাকে, আপনি আজকেও 20 বছরের মাথায় এসে 100 টেস্ট খেলে সেখানে সেঞ্চুরি করলেন, এটা কিন্তু ঠিক টার্গেটলেস মানুষের পক্ষে সম্ভব না। বাট আপনার নিজের চিন্তা ভাবনা নট অনলি এই দ্যাট পার্টিকুলার টেস্ট, থ্রু আউট ইউর লাইফ আপনি কিভাবে মেনটেন করেছেন আপনার নিজের সম্পর্কে আপনার মনে হয়? দেখেন বাবু, আমি একটা কথা বলি ফ্র্যাঙ্কলি, টু বি অনেস্ট, আমি আসলে একজন বোরিং পার্সন। আর আমি প্রত্যেক দিন প্র্যাকটিসে যদি বলেন, আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার, ডাজেন্ট ম্যাটার ইট ইস 20 years or if I am alive for next 40 years, I can do that if it's necessary for myself and for the team. আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। আপনি ওয়েদার আই স্কোর 100, ওয়েদার আই স্কোর 0, দ্যাটস not my success, it's not in my hand, but the effort, the process, the honesty is in my hand. So that's only one motto in my life. No, it's not only related in my cricket, it's with everything. আর আরেকটা জিনিস যেটা বললেন বাবু, যে 100টা টেস্ট খেলে আমি শুরুর হার্ডেলে আমাদের ওইখানে যে কথাটা বলেছিলাম, ওখানে আমি একটা কথা বলেছিলাম কোচ কথা বলার পরে, যে আই এম ফিলিং দ্যাট আই এম প্লেইং মাই ফার্স্ট গেম টুডে। টু বি অনেস্ট, আই ওয়াজ ইগারলি এবং সেরকম পরিমাণ এক্সাইটেড ছিলাম। তো এভরি টেস্ট ম্যাচ ইজ স্পেশাল, এবং এভরি টেস্ট ম্যাচ যখন আমি যাই সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি, এবং দ্যাটস দ্য ওনলি মোটো দ্যাট আই হ্যাভ। সো এই এতটুকুই আমার সম্পর্কে বলতে পারে, এর বেশি আসলে আমার সম্পর্কে বলার তেমন কিছু নাই। ভাই 20 বছরের জার্নিটা যখন পেছনে ফিরে তাকান, কোনো কিছু নিয়ে কি আক্ষেপ হয় টেস্ট ক্রিকেটে? না, আক্ষেপ তো যদি বলেন এখানে আসলে ইমপ্রুভ বলেন মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই। বাট বিং এ সিনিয়র প্লেয়ার যদি বলেন টেস্ট ক্রিকেটে এত বছর খেলার পর, আমার একটা ইচ্ছা আছে যে হোপফুলি বাই দ্য টাইম আই লিভ দিস টিম অ্যাটলিস্ট বাংলাদেশ জন্য টপ 6-এর মধ্যে থাকতে পারে। তো দ্যাটস ওয়ান অফ মাই গোল। সো দেখা যাক আল্লাহ কতটুকু পূরণ করে সেটা। অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। সবচেয়ে বেশি বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন এবং সবচেয়ে লম্বা সময় জুড়ে খেলেছেন। তো আপনার কাছে কি মনে হয় না যে ক্যাপ্টেন্সির ক্যারিয়ারটাও আপনার আর একটু লংজিটিভিটি হওয়ার প্রয়োজন ছিল, বা সেটা আপনি করতে পারতেন? এই ধরনের কোনো আক্ষেপ ছিল? না, ক্যাপ্টেন্সি না, আক্ষেপ নেই। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্যাপ্টেন্সি করাটাও একটু চ্যালেঞ্জিং, এবং একটা ক্যাপ্টেনের পক্ষে যেরকম রিসোর্সেস থাকা দরকার বা যেরকম বেসিক রুলস থাকা দরকার, সেটাও আসলে আমাদের ওই প্রফেশনালিজমটা এখনও গড়ে ওঠেনি, টু বি অনেস্ট। তো আমার কাছে মনে হয় যে সেই প্রেক্ষাপট থেকে তাও যে আমি কতটা করেছি আমিও শিওর না, মেবি 30+ সামথিং লাইক দ্যাট। তো ইন দ্যাট রিগার্ড আই ক্যান সে দ্যাট আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। বাট যেটা বললেন হ্যাঁ চ্যালেঞ্জও অবশ্যই, বাট আর আমার মনে হয় যে কোনো ক্যাপ্টেন যারকেই হোক তাকে যদি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয় তার জন্য বেটার হয়। একটা টিমের বন্ডিং বলেন বা তার একটা প্ল্যানিং বলেন, তো সেইতে বলবো যে এই জায়গাটায় যদি আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন বা যারা আছেন এটা নিয়ে কাজ করে, তারা যদি এই জায়গাটা একটু ফোকাস করে, আমার মনে হয় যে টিমের রেজাল্টটা আরও কনসিস্টেন্সিটা বাড়বে রেজাল্ট। আপনার লম্বা ক্যারিয়ারের কথা আসছে, প্রায় 20 বছর আপনার ম্যাচ খেলা টেস্ট
পুরো জার্নিতে আপনার ক্যাপটা আপনার সঙ্গে ছিল, এটা আপনিও কয়েকদিন আগে একটা পোস্ট করেছেন, সেখানে উত্থান পতনের সাক্ষী আর কি আপনার ক্যাপটা। সেই ক্যাপটা যে আপনি এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন, এটা কি ক্যারিয়ারের শুরুতেই চিন্তা করেছিলেন? আর এত ছোট একটা জিনিস অনেক সময় হারিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, মানে এটা আপনি ক্যারি করার কোনো গল্প আছে কিনা বা না, আপনার একটা প্লেয়ারের মনে করি যেটা আমি বললাম যে 3টা ফর্ম্যাটের মধ্যে সবথেকে আলটিমেট ফর্ম্যাট হচ্ছে টেস্ট, এবং টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্যাগি গ্রিন ক্যাপ। তো এটার মর্যাদা যদি একটা প্লেয়ার না বোঝে, এটা আসলে তাকে বলে বোঝানো যায় না। আর আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এমন কোনো টেস্ট ম্যাচে যেখানে ক্যাপ ছাড়া ফিল্ডিং করি বা কিপিং করি, তো সেই দিক থেকে বলবো যে হ্যাঁ, এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি, কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয়। বাট দ্যাটস ওয়ান অফ মাই সিম্বল। তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য, এবং হোপফুলি টিল ডেথ আই উইল ক্যারি দিস। ৭তম টেস্ট খেললেন, সেঞ্চুরিও পেলেন, এই অ্যাচিভমেন্টটা কাকে উৎসর্গ করতে চান? আমার দাদা দাদি আর নানা নানিকে, কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন, এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন, আমার এখনও মনে আছে। তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই, তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো হুইচ ইজ মানে সামথিং মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলবো যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর, টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে, বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4 জনকে। আপনার ক্যারিয়ারে যদি গত 30 বা 35 টেস্ট আমরা দেখি, যেখানে ব্যাটিং করতে একটু খারাপ ছিল, পরের দিকে আপনি নিজেকে যেভাবে চেঞ্জ করেছেন বা যে কোনো ব্যাটারের জন্য তো আমি আপনি আপনার যে এই চেঞ্জটা দেখা যায় কি ছোট্টখাটো যে একটা টিপসেই একজন ব্যাটারের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, বলপুরিটা এমন হবে। এই যে আপনার এই চেঞ্জ ব্যাটার হিসাবে এই চেঞ্জটা কিভাবে বা আপনার কাছে কি মনে হয় 24-25 টেস্টের পর কিভাবে চেঞ্জ হয়েছে? না দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি সার্ভাইভ করতে হলে স্বাভাবিক আপনাকে অবশ্যই আপনি নিজের খেলাকে অনেক ইমপ্রুভ করতে হবে। আপনি যখন শুরু করবেন আপনার অনেক জায়গা থাকবে যেখানে আপনি 3-4টা জায়গায় স্কোরিং শট থাকে, তো আপনি যখন বাই দ্য টাইম যাবেন আপনাকে ওটাকে 8-9টা জায়গায় স্কোরিং অপরচুনিটি করতে হবে। তো এই জন্য আপনার স্কিল সেটটাও বাড়াতে হবে। আর এটাও সত্যি, যখন আপনি যত বেশি খেলবেন আপনাকে নিয়ে তত অ্যানালাইসিস তত বেশি হবে। তো আপনাকে একটু এক স্টেপ ওদের কাছ থেকে আরও একটু এগিয়ে থাকতে হবে। সেই দিক থেকে বলবো যে আমি চেষ্টা করেছি নিজেকে ওইভাবে করে স্কিল সেটটা ইমপ্রুভ করার। আর সবচেয়ে বড় চেঞ্জ যদি বলেন, হ্যাঁ, আমি আমার গেম সম্পর্কে আরও বেশি, আমার সেন্সটা যেন আরও গ্রো আপ করে, শুধু স্কিল না, আমার যেন মানসিক শক্তিটা ওইভাবে থাকে, কখন কীরকম করে খেলতে হবে বা কোন কন্ডিশনে কীভাবে, এই অ্যাপার্ট ফ্রম দ্য ফিজিক্যাল স্কিলস আমার মনে হয় এই মেন্টাল স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট। সো এইটা আমি বিল্ড আপ করার চেষ্টা করেছি। আপনি অনেকটা ম্যাচ খেলেছেন, বাংলাদেশ 154 ম্যাচ খেলেছে, আপনার 100টা হলো, দলে অনেক উত্থাপন দেখেছেন, টপ 6-এ নিতে চান। আপনার মানে প্রেসে কি মনে হয় যে বাংলাদেশ দল কি আমি চেয়েছি এই হতে পেরেছে? মানে অনেকে তো আক্ষেপ থাকে এত বছরে আমরা মাত্র 18 বা 20টা ম্যাচ জিতেছি, মানে কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি, আর আপনি কি আশা করেছেন? না, পিছিয়ে আছি দেখেন, আমরা 1 বছরে যেটা বললেন যে জোরহুট 8 বছরে 100টা টেস্ট ম্যাচ খেলে ফেলে, অলমোস্ট 8-9 বছরে তারা। কারণ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বছর টেস্ট ম্যাচ খেলায়। যেরকম আজকে যদি দেখেন যে এই টেস্ট ম্যাচে লিটন বা আমি বা যারা মোটামুটি কন্ট্রিবিউট করেছে, এরপরে আমাদের 4 মাস ওয়েট করতে হবে। তো লিটন করতে হবে না, কারণ ও আরও ফর্ম্যাট খেলে, বাট আমাকে 4 মাস ওয়েট করতে হবে আমার নেক্সট ইনিংস খেলার জন্য, যদি এই ইনিংসে আর না খেলতে হয় বা যদি খেলতেও হয় এরপরে টেস্ট খেলার জন্য। তো একটা ব্যাটসম্যানের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ আপনি একটা যখন রিদমে আসবেন, আপনি যদি ব্যাক টু ব্যাক অ্যাটলিস্ট 4-6টা বা 7টা ম্যাচ না খেলেন, ওইভাবে আপনাকে ওরা আবার নতুন করে এসে খেলাটা, এটা ভেরি ডিফিকাল্ট। তো আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ছিল যে আমরা বছরে এত পরিমাণ কম টেস্ট খেলতাম। তো দেখা যেত যে প্রতি বছরেই নতুন করে একটা 11 আসছে, তো তাকেও সেট হইতে একটু সময় লাগে, আবার নতুন একটা ব্যাটসম্যান আসছে। তো এটা একটা অনেক বড় সেটব্যাক ছিল। বাট লাস্ট 4-5 বছর যেভাবে কনসিস্টেন্টলি বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদের উচিত, এবং আমাদের ব্যাটিং ইউনিট স্পেশালি অনেকেই আছে যারা কিনা 50+, 30+ অলরেডি ম্যাচ খেলেছে। তো আমাদের উচিত অ্যাটলিস্ট ব্যাটিং ইউনিটটা যেন আমরা আরও মোর কনসিস্টেন্ট হতে পারি। অ্যাটলিস্ট আমরা যে 300-350 ইন এনিওয়্যার ইন এনি কন্ডিশন যেন আমরা করতে পারি রেগুলার। এই কনসিস্টেন্সিটা বাড়লে আমার মনে হয় দেন র্যাঙ্কিংয়ে আমরা উপরে দিকে যেতে পারবো। অনেক উইশ এসছে, একটা উইশ কি আপনার চোখে পড়েছে কিনা? আমজাদ চৌধুরী গতকাল রাতে আপনাকে উইশ করেছে। জি জি জি, আমি গতকালকে হ্যাঁ রাতে, মানে আজকে সকালে শুনেছি, পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো রিয়েলি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট, অ্যান্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাল্লাহ ডেফিনেটলি আই উইল সে হিম থ্যাঙ্কস। পারেন বা আপনার কাছে
বাংলাদেশের টিমে কে আছে? আমি তো সিলেক্টর না ভাই, তা আপনার বাট এখন যেটা আমি বললাম যে আমার সারাউন্ডিংস এখন যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা আরও স্ট্যাবিলিটি আনতে পারি, এবং আর যারা নেক্সট ইন লাইন আছে তাদের মধ্যে থেকে যেন আমরা স্ট্যাবিলিটিটা নিয়ে সেই যে এর ভিতরে প্যানেলে ঢুকাতে পারি। তো এটাই আমার চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই।